ফরহাদ মজহার বাংলাদেশের একজন কবি, লেখক, রাজনীতি বিশ্লেষক। তবে এসব পরিচয় ছাপিয়ে তিনি একজন দার্শনিক। তিনি একাধারে মার্ক্সবাদ, ইসলামবাদ নিয়ে যেমন চিন্তা করেন, সেই সঙ্গে তার বাড়িতে রয়েছে দেবী সরস্বতীর মূর্তি। এই সকল বিষয়কে একত্রিত করে তিনি কী ধরনের চিন্তা করেন বাংলাদেশকে নিয়ে, তার চিন্তা বাংলাদেশকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য আসলে কেমনভাবে কাজে লাগবে বা তিনি কি চান বাংলাদেশের বিষয়ে, নতুন পথে এগোনোর বিষয়ে, সেই বিষয় নিয়ে আমরা আজ তার সঙ্গে আলাপ করতে চাই। বাংলাদেশে এখন আমরা আসলে যে পরিস্থিতিটি দেখতে পাচ্ছি, এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কোনো দিন হইনি। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের আসলে সবার আগে কি করা উচিত? না, খুব ভালো প্রশ্ন। প্রথমত আমরা পরিস্থিতিটাকে কীভাবে ব্যাখ্যা করছি তার উপর নির্ভর করছে। আমরা খুবই ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ রূপান্তরের মুহূর্তের মধ্যে বাস করছি। এই রূপান্তরটা আমরা শেষ করতে পারবো কিনা এবং কোথায় গিয়ে শেষ হবে সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এখন। তো এখন এই রূপান্তরের ব্যাপারটা আমরা কী করে আলোচনা করি? আমরা বলছি, বাংলাদেশের সাধারণ মানুষ যে কথাটা বলছে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, বাংলাদেশকে আমরা নতুন করে গঠন করতে চাই। এই যে গঠন কথাটা বললাম, এই গঠন কথাটা আমরা ভালো করে শব্দটা বোঝার ব্যাপার আছে। গঠন কথার মধ্যে এই যে আপনি একটু আগে বললেন, মার্ক্স বললেন, ইসলাম বললেন, সরস্বতী বললেন, তার মানে এই যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ভাষা, আমাদের কল্পনা, আমাদের ভাব, এই সমস্ত কিছু মিলিয়ে তাকে আমরা কী করে কাছে নিয়ে আসবো, কী করে আমাদের কল্পনার মধ্যে, বুদ্ধির মধ্যে, রচনার মধ্যে, গঠনের মধ্যে নিয়ে আসবো, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এটাকে যদি আপনি একটা রাষ্ট্র গঠনের দিক থেকে আলোচনা করেন, তাহলে সেটা একটা হবে যে আমরা জনগণের যে অভিপ্রায়টা, যেটা এখন আমি আপনাকে একদম লিগ্যাল টার্ম কথাটা বলছি, আইনের ভাষায়, যে জনগণের যে অভিপ্রায়, যেটা আমাদের সংবিধানে আছে, যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটাকে বলা হয় সংবিধান। তাহলে জনগণের অভিপ্রায়ের যে পরম অভিব্যক্তি, এটাকে আমরা কী করে বুঝবো, এর ব্যাখ্যা কী হবে, এটা নিয়ে সকলের সঙ্গে আলাপ আলোচনা করাটা সবচেয়ে জরুরি বিষয়। এই যে আপনি কথা বলতে এসছেন, সবার আগে আলোচনা করা উচিত যে আমরা এটা কী করে বুঝবো, আমরা এই যে অভিপ্রায়টা কী চেয়েছিল। যেন আজকে এই যে আমাদের সাঈদ, তিনি আমাদের আত্মাহুতি দিলেন, এত মানুষ তারা নিজেকে শহীদ হলেন, শাহাদত বরণ করলেন, তাদের মনে এটাতে একটা অভিপ্রায় ছিল, একটা নতুন বাংলাদেশের অভিপ্রায়টা ছিল। সেই অভিপ্রায়টা কী ছিল তাদের, কী তারা চেয়েছিলেন? ঠিক আছে, আমরা একটা বুঝতে পারি যে এমন কোনো বাংলাদেশ তারা অবশ্য সহজেই তারা চাননি যেখানে পুলিশ এভাবে গুলি করবে, যেখানে ব্যক্তির মর্যাদা থাকবে, ব্যক্তির স্বাধীনতা থাকবে, এটা তো পরিষ্কার। তাহলে এটা যেই ধরনের রাষ্ট্র গঠনের যখন করতে যাব, তখন সেই রাষ্ট্রের যে গঠনতন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে কনস্টিটিউশন বলি, সেই গঠনতন্ত্র এটাকে আমরা ধারণ করবো কীভাবে, এটাকে আমরা ধরে আনবো কী করে। দ্বিতীয়ত, জনগণের অভিপ্রায়কে আমরা যখন বিভিন্নভাবে আমরা ধারণ করার পদ্ধতি, প্রক্রিয়া আছে, কেমন সমাজে আলাপ আলোচনা আছে, আপনার সাথে কথা বলতে যাচ্ছেন, আপনার গণমাধ্যমের ভূমিকা আছে, এর বাইরেও এর একটা লিগ্যাল একটা দিক আছে, তার কিছুটা ইঙ্গিত আপনি তো আসার সময় বলছেন, এটা নির্বাচনের কথা আপনি বলছিলেন। কিন্তু মূল যে রূপটা সেটা হলো এই অভিপ্রায়টা যখন আমরা আলাপ আলোচনা করব, বিভিন্ন স্তরে মিটিংয়ের মধ্যে এটা আলোচনা করব, তাকে রূপ দিতে গেলে আমাদের একটা গঠনতন্ত্র সভা লাগে, রাষ্ট্র গঠন করবার সভা। এই রাষ্ট্র গঠন করবার সভা, এটাকে ইংরেজিতে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কেমন? তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কী করে আমরা একটা খুব সফল গঠনতন্ত্র সভা করতে পারবো, যেখানে জনগণের অভিপ্রায়টা এখানে ব্যক্ত হবে। ঠিক আছে, সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবেন, বিভিন্ন অরাজনৈতিক বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করবেন, কিন্তু মূল উদ্দেশ্যটা হবে আমাদের এখন যে জনগণের যে অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে, এটাকে একটা রূপ দেওয়ার জন্যে, এটাকে মূর্ত করে তোলার জন্য আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন লাগবে। ঠিক আছে, এইগুলো ফোকাসের জায়গা। তা এরপরে আপনি যখন এই গঠনতান্ত্রিক সভাটার মধ্য দিয়ে কী ধরনের রাষ্ট্র আপনি চান, তার রূপরেখাটা যখন গঠনতন্ত্রে বা যেটাকে আমরা কনস্টিটিউশন বলি ফুটে বেরোবে, তারপরে আপনি সরকার নির্বাচন যাবেন। তাহলে দেখুন, দুটো জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। একটা হচ্ছে রাষ্ট্র, আর একটা হচ্ছে সরকার, দুটো এক না। আমরা এখন কিন্তু আছি রাষ্ট্র গঠনের পর্যায়ে, সরকার নির্বাচনের জায়গায় আমরা নাই, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা। এইভাবে বলি
যে এই এখনকার যে ক্রান্তিকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এখানে প্রচুর কথাবার্তা বলা দরকার। এমনকি এই যে যারা আছেন এখন তথা এই সরকার, যারা আমরা যাদেরকে অন্তর্বর্তী সরকার বলি, তাদেরও কিন্তু উচিত হবে যে এটাকে প্রচুর উৎসাহিত করা, জনগণকে যেন তার জনগণের অভিপ্রায়টা যেন ঠিকভাবে তারা ব্যক্ত করতে পারে, তার জন্য বিভিন্ন সভা সমিতি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে করা, এবং একটা জাতীয় গঠনতন্ত্র কাউন্সিলের মতন, জাতীয় গঠনতন্ত্র পরিষদে যেখানে তারা এটা পাঠাতে পারে, সেখানে আবার জাতীয় পর্যায়ে আলাপ আলোচনাগুলো করা। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব আছে। তাদের কাজ হবে যে অন্তর্বর্তী সরকারকে এই কাজে সহায়তা করা, যেন এই ট্রানজিশন, যেটাকে আমরা এখন অন্তর্বর্তী করছি, যেন এই অন্তর্বর্তীকালীন সময়টা অনেক সংক্ষিপ্ত করে আনা যায়, যত কম সময় লাগে আমাদের। এখানে এই সংক্ষিপ্ত বলতে আসলে কতটা সময়? এটা তো বলা মুশকিল। সংক্ষিপ্ত বলতে বোঝায় এই যে আমাদের অভিপ্রায় কথাটা বলছি, জনগণের অভিপ্রায়টা, তাহলে জনগণের এই অভিপ্রায়টা কিন্তু এখন লিখিত নাই, ঠিক আছে? লিখিত নেই। এখানে আরও কিছু লিগাল প্রবলেম বলছি আপনাকে, একদম লিখিত নেই, জনগণের অভিপ্রায়টা লিখিত নেই। ফলে অলিখিত যেটা আমাদের মনের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, তাকে লিখিত রূপ দেবার জন্যে যে সময়টুকু দরকার, সেই সময়টুকু দিতেই হবে সেই সময়টুকু। ফলে সেটার ক্ষেত্রে কমবে রাজনৈতিক দলগুলো যত বেশি এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করে। এবং সেক্ষেত্রে কী করতে হবে রাজনৈতিক দলগুলোকে? প্রথমত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মনোযোগী থাকা, কারণ তাদের দল যদি এখন কোনো আইন শৃঙ্খলা ক্ষেত্রে একটা বাধা তৈরি করে, আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত রাখে, ওরা স্বভাবত এই সময়টা দীর্ঘ হবে। 2 নম্বর, তাদের কাজটা হবে তারা কি চাইছেন, জনগণের অভিপ্রায়টা তারা কীটা বুঝতেছেন, এটা তাদেরকে বলতে হবে, পরিষ্কার বলতে হবে। তারা যদি বলেন আমাদেরকে নির্বাচন দাও, কিন্তু তারা কি চাইছেন, তারা জনগণের ইচ্ছাটা তারা কি করে বুঝেছেন, এটা যদি তারা পরিষ্কার করে না বলেন, তাহলে তারা ফ্যাসিস্টদের আগের যে শক্তি যাদেরকে জনগণ উৎখাত করেছে, তারা তো তাদের পর্যায়ে চলে গেলেন। তাদেরকে পরিষ্কার বলতে হবে, আমরা ধরুন আজকে যে কোনো দলই হোক না কেন, আমরা এই জনগণের আত্মাহুতিকে, এই জনগণ যে নিজেকে বলি দিয়ে, নিজেকে শহীদ হয়ে এই যে একটা অবস্থা আমাদের তৈরি করেছে, তাদের মনের কথাটা তারা কি করে বুঝেছেন, এটা দ্বারাই জনগণ রাজনৈতিক দলগুলোকে বুঝবে। আপনি যখনই বললেন আমাকে নির্বাচন দাও, তুমি নির্বাচন কেন চাইছো? তুমি কি বুঝেছ যে কী জন্য আজকে সাইদ মারা গেছেন, কী জন্য মুগ্ধ মারা গেছেন? আমাকে বলো, আগে বুঝি বলো আমাদেরকে। তাহলে জনগণের কাছে জবাবদিহিতা চাওয়াটা এখন সবচেয়ে বড় কাজ আমাদের, বিশেষত রাজনৈতিক দলের কাছে। তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে আগে জনগণের কাছে, তারপরে তারা নির্বাচনের কথা বলবেন। এবং সেই নির্বাচনটা হবে কিন্তু গঠনতন্ত্র প্রণয়নের নির্বাচন। নির্বাচন 2 প্রকার, একটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন, যেটাকে আমরা বলি গঠনতন্ত্র পরিগ্রহণের জন্য নির্বাচন, এবং তারপরে আছে সরকার নির্বাচন। গঠনতন্ত্র যখন একবার লেখা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, এবং সেটা যখন রেফারেন্ডামের মধ্য দিয়ে এটা যখন পাশ হবে, তারপরে আসবে সরকারি নির্বাচনের প্রশ্ন। তাহলে এখন রাজনৈতিক দলগুলোর প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কী ধরনের বাংলাদেশ তারা চায়, এটা পরিষ্কার করে জনগণকে বলা। আমাদেরকে নির্বাচন দাও, আমরা ভোটে ক্ষমতায় যাব না, এটা হবে না, এটা জনগণ মেনে নেবে না। এটা যখনই তারা এটা করবে, তখনই জনগণের সঙ্গে একটা সংঘাত তৈরি হবে, তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এটা একটা ব্যাপার। তারও আগে, এই যে এত কথা বললাম, তারও আগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এই সরকার তো অবৈধ, এটা তো বৈধ সরকার নয়। কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যে অন্তর্বর্তী সরকার নামে কোনো সরকার নাই। তাহলে এই সরকারকে বৈধ করবে কী করে? এটা কি আইন দ্বারা করা যাবে? শেখ হাসিনা যে সংবিধান ফেলে গেছেন, এই সংবিধান দ্বারা, এবং এই চুপ্পু যিনি আমাদের প্রেসিডেন্ট হিসেবে হাজির হয়েছেন, তার কাছে শপথ নিতে হবে না? এই সরকার তো শপথ নিয়েছে চুপ্পুর কাছে, প্রেসিডেন্টের কাছে, এবং তারা কোন সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছেন? সেটা হলো পুরনো ফ্যাসিস্ট শক্তির দ্বারা প্রণীত সংবিধান। এটাকে বদল করেছে, অনেক অদল বদল হয়েছে। শেখ হাসিনা যেমন করে চেয়েছেন তেমনি করে বদলেছে। এই সংবিধানটা কিন্তু কোনোভাবেই আপনার এই আগামী দিনের বাংলাদেশ গঠন করতে পারবেন না। তাহলে প্রথম কাজটা হচ্ছে সংবিধান বাতিল করা অবিলম্বে, কারণ এই সরকারের অবৈধতা এই থেকে আগে থেকে মুক্ত হয়ে আসাটা গুরুত্বপূর্ণ। এটা যে সাংবিধানিক প্রক্রিয়াতে এই সরকার যাচ্ছে, এটার দ্বারা এই সরকারকে বৈধ করা যাবে না। কেমন? তাহলে এই সংবিধানটা এখন পরিবর্তন করবে কে? পরিবর্তন না, ফেলে দিতে হবে। একদম ফেলে দিতে নিশ্চয়ই, সংবিধান তো নাই,
আপনি তো সংবিধানের ভিত্তিতে ক্ষমতায় যাননি, আবার সংবিধান রাখছেন কি জন্য? এটা তো একটা এরকম একটা স্ববিরোধী সরকার তো থাকতে পারে না। কারণ আপনি তো শেখ হাসিনা যখন দাবি করছে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি তো আসলে সঠিক বলছেন। তো এইটার মীমাংসা তো আপনি আগে করবেন। এত বড় গণঅভ্যুত্থান হয়ে গেল, তো এরকম একটা সংবিধান যেটা জনগণ কখনো চায় না, যে সংবিধানের ভিত্তিতে আপনি এতগুলো লোককে মেরেছেন, সেই সংবিধানটা ডক্টর ইউনূস বলুন কিংবা আমাদের এখনকার যে সেনাবাহিনীর যে 3 নায়করা আছেন কিংবা প্রেসিডেন্ট আছেন, তারা এটা কেন রেখেছেন? কারণ আমি বলবো এটা রাখবার পেছনে নিঃসন্দেহে সেনার প্রধানের একটা ভূমিকা আছে। কারণ তাকে প্রমাণ করতে হবে তিনি দেশকে ভালোবাসেন। তিনি যদিও শেখ হাসিনার দ্বারা তিনি নিয়োজিত, কিন্তু তাকে অবশ্যই প্রমাণ করতে হবে তিনি বাংলাদেশের জনগণের মিত্র। যদি তিনি সেটা প্রমাণ করতে না পারেন, তাহলে এর একটা কুফল আমরা অতি দ্রুতই কিন্তু বাংলাদেশে দেখব। দুটো ফল হতে পারে। একটা হচ্ছে হয়তো তিনি তার নিজের ক্ষমতা তিনি মজবুত করছেন এবং একসময় তিনি ডক্টর ইউনূস এবং এই যারা ক্ষমতা আছেন তাদেরকে তিনি উৎখাত করবেন। কারণ এদেরকে ফেলে দিতে শুধুমাত্র এখনকার প্রেসিডেন্টের একটা স্বাক্ষরই যথেষ্ট বলতে পারে, অথবা তারা সামরিক অভ্যুত্থান করতে পারেন না। তাহলে আমরা এটা কী করে আমরা প্রতিহত করব? প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে যে অবশ্যই সেনানায়ককে গিয়ে বলতে হবে, এখন প্রেসিডেন্টকে তো বলতে হবে, এবং একই সঙ্গে আপনার যিনি আমাদের প্রধান উপদেষ্টা তাই গিয়ে বলছে যে এই সংবিধানের উপর ভিত্তি করে এই সরকার চলতে পারে না, এই সরকার অবৈধ। এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও এই সরকারকে কেউ কিন্তু গ্রহণ করবে না। আপনি কিন্তু খেয়াল করবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে এই সরকারকে কি আপনি অভিনন্দন জানিয়েছে দেখেছেন কেউ? আপনি কোনো রাষ্ট্রের নাম করতে পারবেন যে এই সরকারের অভিনন্দন জানিয়েছে? ভারত জানিয়েছে। ভারত জানিয়েছে, ঠিক, ভারতে তার ভূরাজনৈতিক স্বার্থে জানিয়েছে। কিন্তু ডক্টর ইউনূস এত প্রিয় মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে, কই মার্কিন যুক্তরাষ্ট্রে তো আমরা এমন কোনো তৎপরতা দেখছি না যে এই সরকারের ব্যাপারে তাকে রক্ষা করার জন্য তারা কোনো কথা বলতে পারছেন। কিন্তু ইস্যুটা তো গভীর, এটা তো লিগ্যাল ইস্যু। আপনি তো হঠাৎ করে একটা সরকারকে উৎখাত করতে পারেন না। আপনি উৎখাত কেন করেছেন? যদি আপনি উৎখাত করে থাকেন তাহলে আপনি একটা অভ্যুত্থান করেছেন, এবং এই অভ্যুত্থানটার চরিত্রটা সামরিক অভ্যুত্থানের চেয়ে আলাদা। কারণ জনগণ এটা চেয়েছে, জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে এই সরকার এসছে। এই যে জনগণের অভিপ্রায় কথাটা বললাম, এটাকে আইনের ভাষায় বলে পপুলার সভারেন্টি বা পিপলস সভারেন্টি। পিপলস সভারেন্টি আইনের ঊর্ধ্বে, পিপলস সভারেন্টি কোনো আইন লাগে না। কারণ ডক্টর ইউনূস যদি এই জনগণের এই সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি হয়ে থাকেন, তাহলে তিনি নিজেকে নিজে অবশ্যই রাষ্ট্রপ্রধান ঘোষণা করতে পারেন। তার কোনো আইনের কথা তাকে বলবার কোনো প্রয়োজন পড়ে না। তিনি ওনার সাথে, কারণ জনগণ তাকে নির্বাচিত করেছে। এই গণ অভ্যুত্থানে মানে জনগণ তাকে নির্বাচিত করেছে রক্ত দিয়ে, শহীদ হয়ে। এই নির্বাচিত সরকারের কিন্তু বৈধতা অন্য যে কোনো আইনের ঊর্ধ্বে। তাহলে যেই সরকারের বৈধতা এত বড়, জনগণের রক্তের উপর, তার বলিদানের উপর, তার আত্মত্যাগের উপর দাঁড়ানো, তো এই সরকার কেন আপনার এই শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিল? এটা তো আমি প্রথম থেকে বলে আসছি, এটা তারা করতে পারেন না। তারা এখন প্রশ্ন হচ্ছে, ধরলাম সংবিধান ফেলে দিলাম আমরা, এখন নতুন সংবিধান যে হবে, যেটি আসলে আমিও শুরুতে বলছিলাম যে বাংলাদেশে তো অনেকগুলো মতবাদ আছে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করে, কেউ ইসলামবাদে বিশ্বাস করে। আবার বাংলাদেশের একটা সাংস্কৃতিক পরিমণ্ডলও রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষও রয়েছে। এখন এই সকলের মতামত নিয়ে এর সংমিশ্রণে একটা জায়গায় কি আমরা যেতে পারবো? অবশ্যই পারবো। আমরা কিন্তু অনেক বেশি থাকবে তার না, ভোটাভুটিটা পরে আসি, ঠিক আছে। এটা করার পদ্ধতি খুব সহজ, পৃথিবীতে বহু দেশেই গেছে, ঘটেছে। সবথেকে খেয়াল করেন জনগণের অভিপ্রায়টা, জনগণের অভিপ্রায়টা কী করে ব্যক্ত হয়। এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, ইতিমধ্যে আপনি টেলিভিশনে করবেন, আমি তো জনগণের কথা বলছি, তো আমার অভিপ্রায়টা কিন্তু ব্যক্ত হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যদি মনে করে আমার এই বক্তব্যটা ভুল, তো তারা গিয়ে আপনাকে বলবে যে ফরহাদের বক্তব্য ভুল, আমি আমাদের বক্তব্য বলতে চাই। তাহলে অভিপ্রায়টা জনগণের কাছে তো আপনাকে নিতে হয়। ব্যাপারটা তো ভোটাভুটির সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথমত আপনাকে বিভিন্ন সভার মাধ্যমে এই আলোচনাগুলো করতে দিতে হবে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে এই ছোট ছোট বিভিন্ন রকম আপনার সভাগুলো করা। এই সভাগুলোকে তারা বলবেন, এই সভাগুলো গঠনতান্ত্রিক কাউন্সিল, মানে কনস্টিটিউশনাল কাউন্সিল। এই কাউন্সিলে আমি যে পরামর্শগুলো নেব, এখান থেকে যে চিন্তাগুলো আসবে, তর্ক বিতর্কের মাধ্যমে যে চিন্তাটা জনগণের সামষ্টিক চিন্তা আকারে যেটা গড়ে উঠবে, এটাই তো অভিপ্রায়। আপনি তো ভোটাভুটির সঙ্গে তো অভিপ্রায় কোনো সম্পর্ক নেই। ভোটাভুটি হবে পরে, যখন এই অভিপ্রায়টা তৈরি হবে এবং তারই একটা খসড়া জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল
এই সরকার যদি করে, সেই গঠনতান্ত্রিক কাউন্সিলে তারা এটাকে একটা সারমর্ম করবেন, যারা ধরুন বিশেষজ্ঞ গঠনতন্ত্র সম্পর্কে, সংবিধান সম্পর্কে বিশেষজ্ঞ, তারা করবেন। করার পরে আপনি প্রথম যে নির্বাচন দেবেন, সেই নির্বাচনের নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন, মানে গণপরিষদের নির্বাচন, মানে গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্বাচন। সেই নির্বাচন তো তারা এই খসড়া, যে খসড়া তারা জনগণকে দেবেন, তখন জনগণ সেটা ভয় মানবে অথবা মানবে না। অথবা তারা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র অ্যামেন্ড করতে চায়, তারা অ্যামেন্ড করবে। এটা তো অলরেডি আপনি নির্বাচনের মধ্যে ঢুকে গেছেন। আপনি যখনই আলোচনা শুরু করছেন, আপনি জনগণকে পার্লামেন্ট বানিয়েছেন, আপনি আলাদা করে কোনো পার্লামেন্ট বানাচ্ছেন না। ফলে নির্বাচনটা অবশ্যই দরকার, কিন্তু সেই নির্বাচনটা হবে জনগণের অভিপ্রায়টা ধারণ করবার জন্য। সেই অভিপ্রায়টা ধারণ করার প্রক্রিয়া আপনাকে অবশ্যই শুরু করতে হবে। এটা হচ্ছে এর লিগ্যাল প্রসেস। ফলে আপনাকে অবশ্যই বলতে হবে যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, এবং তার সঙ্গে যে আছেন উপদেষ্টারা, তারা মন্ত্রী, তারা সেফ উপদেষ্টা নন, এবং তারা যাদের কাছে জবাবদিহি করবেন তিনি চুপ নন, জবাবদিহি করবে জনগণ। তারা যদি ভুল করেন তাদেরকে বদলাবার দেয় জনগণই তুলবে, যে আমি ওই মন্ত্রীকে চাই না, আমি উপদেষ্টাকে চাই না, আপনাকে বদলাতে হবে। সে অধিকার তো জনগণকে আপনাকে দিতে হবে। সেটা তো আমরা দিইনি। আমরা কি করেছি? আমরা হ্যান্ডপিক করেছি, মানে বিভিন্ন দল, সেনাবাহিনী থেকে একটা তালিকা এসছে, ঠিক আছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তালিকা এসছে, তারপরে আপনাদের ডক্টর ইউনূসের নিজের একটা তালিকা এসছে। তো তারা তাদের তালিকা দিয়ে একটা এই উপদেষ্টা বানিয়েছেন। ঠিক আছে, আমরা যেটা ক্রান্তিকালীন সময় এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা তো সকলকে নাও চাইতে পারি। এখানে অনেক ব্যক্তি আছে যাদেরকে হয়তো আনুমানিক করে জনগণের স্বার্থের দিক থেকে তার সঙ্গে তারা হয়তো একই সমান্তরালে নাও থাকতে পারেন। তারপরে জনগণের তো শেষ শক্তি দেন নাই। আপনি কেন জনগণের অভিপ্রায় ছাড়া, তার সঙ্গে পরামর্শ ছাড়া এরকম একটা মন্ত্রিসভা, এরকম একটা উপদেষ্টা সভা আপনি তৈরি করলেন? ফলে আপনি তো প্রথম থেকে গণতন্ত্রকে পথে যাচ্ছেন না। আপনি তো ওদের তালিকা শুনতে হবে না, ছাত্রদের তালিকা কোথায়? যে ছাত্ররা আন্দোলনটা করলো, মূল নেতৃত্ব দিল, যে জনগণ মরল তাদের ডাকে, ওদের তালিকাটা কই? ওদের তালিকার উপরে অন্যদের তালিকা কেন আসলো? যাদের তালিকা এসছে, কিসের জন্য তাদের তালিকা এসছে? তারা কারা? এটা তো জানবার অধিকার আমার আছে। সে তালিকায় সেনাবাহিনী দিয়েছে, তার সেনাবাহিনীর যে তালিকা, এটা তো গ্রহণযোগ্য না, কারণ এই সেনাবাহিনীতে শেখ হাসিনা দ্বারা নিয়োজিত। তাহলে আমরা যে একাধিক দিন ধরে এই আলোচনা দেখলাম যে কারা থাকবেন অন্তর্বর্তী সরকারে, সেখানে ছাত্রদের প্রতিনিধিরা ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি ছিলেন, এবং এই আন্দোলনকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন বা সমর্থন করেছেন তাদের প্রতিনিধি ছিলেন। তাহলে তারা কারা? আমি তো দেখছি না। আপনি তো ট্রান্সমেন্ট হতে হবে। আপনি কি দেখেছেন? আপনাদের নিউজে কি কখনো আলোচনা করেছেন যে এই তালিকাটা এসছে সেনাবাহিনী থেকে, এই তালিকাটা এসছে ছাত্রদের কাছ থেকে, এই তালিকা ডক্টর ইউনূস পছন্দ করেছে? আসেনি তো। আমরা মূল তালিকাটা শেষ তালিকা আপনি নির্বাচিত হবে, তাদেরকে পছন্দ করার পরে আপনি এই তালিকা দেখছেন। কেন দেখবো আমি? এত বড় আপনি গণঅভ্যুত্থান হয়ে গেছে। আপনি কিসের অধিকার এটা করেছেন? কে আপনাকে অধিকারটা দিল? আপনি তো অবৈধ সরকার, আপনি তো পারেন না তো এটা করতে। কিন্তু আমাদের যেহেতু আমরা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা তার অর্জনটা অবশ্যই রক্ষা করব। কিন্তু গণঅভ্যুত্থানের পিঠে চড়ে আপনি এমন সব ব্যক্তিকে আনবেন যারা গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই, কেন আনবো আমি? কেন আনবো? জনগণের দিক থেকে তো এটা তো প্রশ্ন তুলতে হবে আমাকে, কেন আনবো? তাহলে আমি তো উত্তরটা চাইছি, আমি আমাদের সেনাপ্রধানের কাছে উত্তরটা চাইছি যে আপনারা কেন তালিকা দেন? আপনাকে তালিকা দিতে কে বলেছে? আর আপনাদের তালিকা কারা কারা আছে বলেন আমাকে। কারণ আপনারা তো শেখ হাসিনা দ্বারা নিয়োজিত সেনাবাহিনী। এখনও পর্যন্ত আমরা কি আয়নাঘরের কোনো রকম খবর পাচ্ছি না কেন? কারণ আপনারা সেই লোকগুলোকে এখনও পর্যন্ত রেখে দিয়েছেন সেখানে। যে লোকগুলো গুম হয়ে গিয়েছে আমরা তো তাদের এখন ফিরে পাইনি, তাহলে ওই লোকগুলো কোথায়? দ্বিতীয়ত হচ্ছে যদি তারা মেরে ফেলছেন তাদেরকে, যে লোকগুলো মেরে ফেলছে তারা তো আপনার সঙ্গে আছে। আমি সেনাপ্রধানকে বলছি, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করছেন না কেন আপনি? আপনি তাদের কাছে কেন জিজ্ঞাসা করছেন না যে তারা যদি মেরে ফেলে তাহলে তাদের আত্মীয় স্বজনকে আপনি নাম দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না? এটা তো কৈফিয়ত আপনাকে দিতে হবে। আপনি সেনানায়ক হলে তো আপনি এটা হলে হবে না। আমরা তো অনেকদিন তো আমরা অপেক্ষা করেছি। আমাদের সেই লোকগুলো কোথায়? তারা কি মরল? তারা কি বেঁচে আছে? তাদেরকে কোথায় কবর দিয়েছেন বলবেন না আপনি আমাদেরকে? তাদের লাশটা কি ফেরত দেবেন না আপনি? তাদের যে স্বজনরা এত দীর্ঘ বছর আপনি এখানে পড়ে আছে তাদের সম্পর্কে কেন এটা করবেন না? এটা তো জনগণের সঙ্গে তো আপনি যেটা করতে পারেন না। এই যে আমাদের একটা সামনে, চোখের সামনে এরকম একটা কি বলে, একটা পর্দা ঝুলিয়ে দিয়ে এই
যেটা ট্রান্সপারেন্ট না, স্পর্শ না, পরিচ্ছন্ন না, এই কাজটা আমরা করছি। তো এই কাজটার যুক্তিটা কি? ইতিমধ্যে আমরা ভারতকে দেখতে পাচ্ছি, ভারত বলতেছে বাংলাদেশের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। কি অন্যায়টা করলো তো তারা যুদ্ধ করবে? শেখ হাসিনা কেন বসে আছে? তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনবার জন্য এখনই কেন কথা বলা হচ্ছে না? এখনই কেন সরকারের পক্ষ থেকে বলছে না ইনি একজন ক্রিমিনাল, তাকে কোনো দেশ নিচ্ছে না, কোনো দেশ তাকে নিচ্ছে না? তো তাকে আনবার জন্য কোনো কথা নাই। আপনি এখন থেকে নির্বাচনের কথা বলতেছেন, এখন থেকে অন্য কথা বলছেন, কি জন্য? আওয়ামী লীগ এসে আবার নির্বাচন করবে, আবার ক্ষমতা যাবে, ভারত আমাদেরকে তা আবার এটাকে প্রতিষ্ঠা করবে। তাহলে এটা তো আমাদেরকে, যারা আমরা জীবন দিয়ে এই লড়াইটা লড়েছি, আমাদেরকে তো এই প্রচারণা আপনারা করতে পারবেন। এই প্রচারণা কোনো তো আমরা করতে দেবো না আপনাদের। তাহলে আমরা মনে করি যে আমাদেরকে ট্রান্সপারেন্ট, পরিচ্ছন্ন থাকা দরকার। জনগণ কি চায়, জনগণকে পরিষ্কার করে বলতে হবে। যদি আপনি এটা পরিষ্কার না করেন, তাহলে স্বভাবতই জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হবে। যারা এত কষ্ট করে এই একটা জায়গায় একটা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে, আপনি তাদের সঙ্গে বেইমানি করেছেন কেন? তারা তো এখনো মাঠ ছেড়ে যায়নি। তাহলে এটা তো তারা কি মেনে নেবে? তাদের মেনে নেবে না। তাহলে আমরা মনে করি পরিচ্ছন্ন হওয়াটা, পরিষ্কারভাবে এটাকে হাজির করাটা সাংঘাতিক ইম্পর্টেন্ট কাজ। এখন পর্যন্ত 150 জনেরও বেশি গুম হয়েছিলেন, তাদের কোনো হদিস আরো বেশি, অনেক বেশি, আরো অনেক অনেক বেশি। তো অধিকারের পক্ষ থেকে রাইট, অনেকের পক্ষে আমরা পুরোটা জানিও না। আমরা জানিও অনেক সরল নিরীহ মানুষ বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় বহু রাজনৈতিক কর্মী গুম হয়ে গেছে, বহু রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা আমলে তারা ভয়ে এটা রিপোর্ট করেনি। তারা দেখেন কত কাজ, আজকে আপনাদেরও মেলা কাজ, কিন্তু সাংবাদিক হিসাবে মেলা কিন্তু আপনার দায়িত্ব, তো আমরা তো এটা করতে পারিনি। আর আপনি বলছিলেন সংবিধানটাকে একদম ফেলে দিয়ে, আমি সংবিধানের সাথে ব্যবহার করি না। গঠনতন্ত্র, সংবিধানটা ঔপনিবেশিক শক্তি করে। আপনি শাসিত, আপনাকে আমি শাসন করব, এই জন্য আমি এটা আইন বানাই। এটা করে ঔপনিবেশিক, কলোনিয়াল পাওয়ার। আর জনগণ যেটা করে, তারা নিজেরা কি করে একসঙ্গে বাস করবে, পরস্পরের সঙ্গে কী সম্পর্ক হবে, এটাকে বলে গঠনতন্ত্র। এই শব্দগুলো কিন্তু আমাদের কিন্তু এখন আপনাদেরও কিন্তু ঠিক করতে হবে। এখন সংবিধানকে সংস্কার করার আবার সংবিধান, আবার সংস্কার এখন পর্যন্ত সংবিধান না বলতে পারবেন না। না, এটা যখনই বলবেন আপনাকে আমি হাসিনা দালাল বলবো। খুব সিম্পল। আপনি সংবিধান সংস্কার বললেন, আমি বলে আপনি হাসিনার দালাল। কোন সংবিধানের দাম সংস্কার করবেন? বাংলাদেশের জনগণ তো কোন সংবিধান তাকে রচনা প্রণয়ন করতে অধিকারী দেননি। 72 তথাকথিত সংবিধান, এটা কে লিখেছে জানেন? ডক্টর কামাল। হ্যাঁ, পাকিস্তানিরা। তারা তখন পাকিস্তানের জন্য নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য তারা পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত হয়েছিলেন। তো তাদের কি কোনো অধিকার আছে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করবার? 72 সংবিধান তো লাথি মেরে ফেলে দেওয়ার কথা। ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞাসা করার কথা যে আপনি এই কাজটা কেন করেন? আপনি যেন আইনজীবী, দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরে আপনি কেন শেখ মুজিবুর রহমানকে আপনি এটা করতে দিলেন আইনজীবী হিসেবে? তখন তো দেশ স্বাধীন হয়েছে। ফলে দেশ স্বাধীনের নতুন তো আপনার কি গণপরিষদ নির্বাচনের জন্য নতুন সদস্য নির্বাচন করা কথা। তখন যারা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছেন তারা তো সকলে পাকিস্তানের ভাই, তারা তো পাকিস্তানি হিসেবে ওই গণপরিষদে বসেছে। তাহলে 1972 সালে যে সংবিধানটা এতকাল আপনারা বলছেন যে সংবিধানটা হচ্ছে কি পবিত্র সংবিধান, কিসের পবিত্র সংবিধান? এটা পাকিস্তানি সংবিধান। এটা ফেলে দেননি কেন? এতটা বছর লেগেছে আমাদের সংবিধান। এখন আপনারা সংবিধান সংস্কার করেন, কোন সংবিধান সংস্কার করে? পাকিস্তানি? আপনি কি পাকিস্তানি? আমাকে বলেন। না, আমি পাকিস্তানি নই, তবে না, আমি না, তবে বলেন না, কথাটা পরিষ্কার বলতে। সংবিধান শব্দটি অনেকবার না, আমি ব্যবহার করছি, আপনি বলেছেন। ব্যবহার করতে হচ্ছে না না, আমি বলেছি এই যে ঠিক আছে, এটা আপনাকে আমি নিঃসন্দেহে সেই সুবিধাটুকু দেব। সংবিধান একটা হচ্ছে আমার সংবিধানের গঠনতন্ত্রের অন্তর্গত বিধান থাকবে। শব্দটা থেকে আমরা মুক্ত হতে হবে। আমরা যখনই সংবিধান সংস্কারটা বলি তখন আমরা ওই যে 72 সংবিধানের কথাটা বলি। 72 সংবিধানটা পাকিস্তানি সংবিধান, এটা রাখবার কোনো যুক্তি নেই। ফলে আমরা এই প্রথম সুযোগ পেয়েছি নতুনভাবে নিজেদের গঠন করতে। নিজেদের গঠন করার সঙ্গে আমরা পরস্পরের কী নিয়মে চলবো, কী বিধানে চলবো, সেখানে তো আইন থাকবে। কিন্তু আইন ছাড়া তো, যেটা আপনি বলছেন, আমাদের ইচ্ছা থাকবে, আমাদের অভিপ্রায় থাকবে। আমরা আজকে ধরুন আজকে ইসলামপন্থী তারা চাইবে যে আমরা একটা ইসলামী রাষ্ট্র চাইছি। আসলে কি ইসলামী রাষ্ট্র বলে কিছু আছে? এটা তো আলোচনা করতে দেবেন তাদের সঙ্গে। তারা তো চাইতেই পারেন, তারা সরল মনে বিশ্বাস করেছেন ইসলামী রাষ্ট্র বলে কিছু, কিন্তু ইসলামী কি ইসলামী রাষ্ট্র বলে কিছু আছে? এই তর্ক করবেন না, এই তর্ক করতে দিতে হবে। তারা যদি না থাকে তাহলে ইসলামের মর্মটা কীরকম হবে?
আজকে আমরা যখন যুদ্ধ করেছিলাম, খেয়াল করেন আমাদের স্বাধীনতার ঘোষণায় কী ছিল? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই তিনটেই তো ইসলামী মূল্যবোধ। তো আপনি আলাদা করে আর কি ইসলাম চাইবেন? সাম্য কি ইসলামে নাই? আছে কি না? আছে তো। মানবিক মূল্যবোধ কি নাই? মর্যাদা কি নাই? মানবিক মর্যাদা আছে, খুব সুন্দর কথা, হিউম্যান ডিগনিটি। 3 নম্বর কি আছে? সামাজিক ন্যায় বিচার। এই তিনটাই তো ইসলামের। তাহলে আপনাকে ওই স্বাধীনতার ঘোষণা যদি আমরা একটা নতুন রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে গ্রহণ করি, এটা তো অলরেডি একটা ইসলামী রাষ্ট্র। আর কি ইসলামী রাষ্ট্র? আমাদের তো রাষ্ট্র ধর্মও ইসলাম। রাষ্ট্র তো আপনারা তৈরি করেছেন, জনগণ তাকে 72 এটা চায়নি। আর কোনো রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না। রাষ্ট্রে কি মানে কি নামাজ কালাম পড়ে রাষ্ট্র যায় কিনা বলেন? রাষ্ট্র কি রোজা রাখে? তো কি রাষ্ট্র ধর্ম? আবার কি রাষ্ট্র ধর্ম? মানে হচ্ছে আমার ধর্মের মধ্যে যে মূল্যবোধগুলো, যে ভ্যালুজ, যেমন পশ্চিমা রাষ্ট্রগুলো যে খ্রিস্টান স্টেট, তারা কি এসে আপনাকে বলে যে খ্রিস্টান হও, এটা একটা খ্রিস্টান রাষ্ট্র, এটা খ্রিস্টানদের পালন করতে হবে? হ্যাঁ, তারা কি বলে? আমাদের একটা চার্চ আছে, সেই চার্চটা তারা, যেমন আজকে ইংল্যান্ডের যে সংবিধান, সেই চার্চকে তারা স্বীকার করে। সেই চার্চ থাকলেই কিন্তু ভারতের ইংল্যান্ডের সংবিধানকে আপনি একটা খ্রিস্টান সংবিধান বলেন, সেকুলারি বলেন। তো আমাদের এখানে হতে পারে যে ইসলাম যেহেতু প্রচুর মানুষের যে ধর্ম, ফলে তারা বলতে পারে এটা আমাদের মূল্যবোধের একটা বড় মূল্যবোধের, ঠিক আছে না? খ্রিস্টান তো তৈরি করবে না ইউকের সংবিধান, থাকতেই পারে। আমাদের এছাড়া আপনি আমাকে সরস্বতীর কথা বলেছেন, তো সরস্বতীকে আমরা ঐতিহ্যের অংশ না? আমি কি সরস্বতীকে আল্লাহ ডাকি? এর মধ্যে শিরিক তো কিছু। তাহলে ইসলামের শিরিক বলতে কি বোঝায়? শিরিক বলছে কোনো কিছুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। সরস্বতী তিনি প্রজ্ঞার একটা মূর্তি, ঠিক আছে, তিনি জ্ঞানের মূর্তি। এবং দেখেন তিনি কিন্তু রাজহাঁসের উপর চলেন। রাজহাঁস মানে কি? তিনি তার গায়ে কোনো ময়লা স্পর্শ করেন না, তিনি পরিচ্ছন্ন, প্রজ্ঞা পরিচ্ছন্ন এবং সৎ। আমি আপনাকে যে কথা বলছি, এই সরস্বতীর সামনে দাঁড়িয়ে আমাকে সৎ, পরিষ্কার, পরিচ্ছন্নভাবে কথা বলতে হবে। এও হয় ও হয় বলা যাবে না। তারপরে আমাকে একই সঙ্গে জনগণের কাছে সামনে আমাকে নিজেকে হাজির করতে হবে, যেন তারা আমাকে সমালোচনা করতে পারে। আজকে কোনো ইসলামপন্থী হুজুর হ্যাঁ বলতে পারে ফরাদ্দার ভাষায় কেন সরস্বতী আছে, আমি তো ব্যাখ্যা দিতে বাধ্য, আমি তো দেবো ব্যাখ্যা। তিনি আমাকে দেখান যে ভাষায় সরস্বতী থাকলে এটা ইসলাম নিষিদ্ধ, কোরআন থেকে দিতে হবে, ঠিক আছে তো? কারণ এই তো সরস্বতী তো আল্লাহ না। আর আল্লাহ যখন লেখেন আপনি আল্লাহ কথাটা, এই আল্লাহ কথাটা কি আল্লাহ? আমি যদি লিখি, আমি এখানে লিখলাম আল্লাহ, লিখলাম, এই আল্লাহ লেখাটা কি আল্লাহ? এটা তো মূর্তি, এটা একটা অক্ষর, অক্ষর দিয়ে লিখলাম, ওই অক্ষর তো আল্লাহ না। তো আপনি আল্লাহ আল্লাহ করেন কেন? আল্লাহর উচ্চারণ করাটা তো শিরকি। আপনি যদি শিরকির কথা আমাকে তোলেন, তাহলে আল্লাহ কথাটা উচ্চারণ করাও শিরকি, ঠিক আছে না? এই জন্য বলে অনামক অচিনায় ভজন বাগেন্দ্রীয় না সম্ভব। যার কোনো নাম নাই, যিনি অচিহ্নিত, তাকে তো কোনো নামের দ্বারা উচ্চারণ করা যায় না, ঠিক আছে? তো শিরকি তো প্রতিদিনই আমি করছি আল্লাহ আল্লাহ বলে। সরস্বতী কি দোষ করবে? এটা একটা সিম্পল একটা সিম্বল মাত্র, যে কোনো অক্ষরের মতন। এটা শুধুমাত্র প্রজ্ঞাকে বোঝায় প্রতীকী অর্থে, এর বেশি কোনো এর কোনো আলাদা কোনো মূল্য নেই। তাকে আল্লাহর জায়গাতে আমরা পড়বো না। যেমন আল্লাহ কথাটাকে আমরা আল্লাহ বুঝি না, আল্লাহ তার শব্দটা লিখলে তার মধ্যে কি আছে এটা তখন আমাদেরকে আলোচনা। এই যে আপনি আমাকে বললেন দার্শনিক, এখন আমি দার্শনিক পড়ার মধ্যে আপনাকে ব্যাখ্যা করলাম হোয়াটস দ্য ডিফারেন্সেস। তাহলে এই দার্শনিক পর্যন্ত করতে দিতে হবে আপনাকে। অসাধারণ দর্শনতত্ত্ব, কিন্তু সংবিধানের কথায় আবার একটু ফিরতেই হচ্ছে আমাকে। ৭২-এর যে সংবিধান, যেটিকে আপনি বলছেন একেবারেই আমাদেরকে বাতিল করে দেওয়া উচিত, নতুন যে গঠনতন্ত্র আমরা করব, সেই নতুন গঠনতন্ত্র এবং এই সংবিধানকে যদি আমরা সংস্কার করে অন্য কোনো জায়গায় নিয়ে যাই, দুটোর মধ্যে একটা পার্থক্যটা কি? না কেন আমি কেন রাখবো? আমি রাখতে চাচ্ছেন কেন? না, রাখতে চাচ্ছি না, কিন্তু নতুন গঠনতন্ত্র কি এরকম হবে যে এটিও এক ধরনের সংবিধান? শব্দটি আমি না বললাম, কিন্তু সংবিধানের মধ্যে যেসব নিয়ম আছে সেগুলো সকল নাগরিক। আরে না, এটা লাগে না তো আপনি, না এটা তো না, এগুলো কোনো দরকারই নেই। ইংল্যান্ডে কোনো সংবিধান আছে, নিউজিল্যান্ডে কোনো সংবিধান আছে, ইসরায়েলি কোনো সংবিধান আছে, তো সংবিধান সমাধান করছেন এই জন্য। এই জন্য আমি তো বলি যে ফ্যাসিজম তো আমাদের মধ্যে আছে সমাজে। ফ্যাসিজম আমাদের সমাজে আসে সংবিধানের নামে। আপনি যখনই সংবিধান বলেন, আপনি আসলে শেখ হাসিনার সংবিধানটাই আপনি আবার ফেরত আনতে চান। না, সংবিধান তো শেখ হাসিনার সরকারই শুধু মেনেছিল তাই নয়। ৭২-এর সংবিধানের পরে জিয়াউর রহমানের যে সংবিধান সেটি এসেছে, বিএনপি এসেছে, জাতীয় পার্টি এসেছে, আওয়ামী লীগ এসেছে। আপনি তো ধরে রাখতে চাইছেন, আমি তো রাখতে চাইছি না এইসব আবর্জনা। আপনি কেন আবর্জনা ধরে রাখবেন? এটা তো ফেলে দিতে হবে।
ফেলে দিয়ে আপনি যেটা করেন, আপনি বললাম প্রক্রিয়াটা কি, জনগণের অভিপ্রায়টার কাছে আপনি যান না, জনগণের অভিপ্রায়টা আপনি দিন না, আপনি বলতে দিন জনগণের কাছে। আপনি যে করছেন, আপনি আরও অন্য লোকের কাছে গিয়ে প্রশ্ন করেন, এই ফোরামে এটা বলছি, আপনার বক্তব্য দিন, দেখুন জনগণ কোনটা গ্রহণ করে। এই তো কথা। তাহলে সংবিধান কথাটা আবার শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান, এটা তো রাখবার, এটাকে যত কাঁটা ছেঁড়া করা হয়েছে। কী করে কাঁটা ছেঁড়া করা হয়েছে? আপনি একটা অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান করেন, খেয়াল করেন, সামরিক অভ্যুত্থানটা করার পরে আপনি রাষ্ট্র কী করে চলেছে? তারা তো সংবিধান বাতিল করেছে, তারপর কী করে চলেছে? আপনি কি জানেন কী করে চলেছে? ফরমান দিয়ে চলেছে। সামরিক অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানটা হওয়ার পরে ফরমান দিয়ে আপনি রাষ্ট্র চালিয়েছেন। তারপর আপনি কী করেছেন? আপনি এরপরে একটা নির্বাচন দিয়েছেন, নির্বাচন দিয়ে 142 অনুচ্ছেদ দ্বারা আপনি তাকে রিট্রোঅ্যাক্টিভলি বৈধ ঘোষণা করেছেন। তো এখন সংবিধান ফেলে দিতে কী সমস্যা? বুঝলাম না। সামরিক অভ্যুত্থান আপনারা মানতে পারেন যে সংবিধান স্থগিত বা বাতিল, আর এই গণ অভ্যুত্থানের পরে মানতে পারেন না কেন? হোয়াট ইজ দিস? এটা তো কোনো যুক্তিসঙ্গত কোনো কাজ হতে পারে না। তারা কি সামরিক অভ্যুত্থান গণ অভ্যুত্থান চেয়ে বেশি বৈধ? এবারে না, আমার উত্তর দিন না আপনি। জি, আপনার উত্তর আসলে দেবার ক্ষমতা আমার নেই। এটি আপনি যে কথা বলেছেন সে কথাই আমাকে বলতে হবে যে জনগণই এর উত্তর দিতে পারে। তাহলে এর একমাত্র লিগ্যাল টার্মটা খেয়াল করেন, এটা যদি আপনার পরিষ্কার হয় তাহলে কিন্তু খুব সহজে জনগণের অভিপ্রায়। আমাদের সংবিধানের মধ্যে এটাই লেখা আছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটারই নাম হচ্ছে সংবিধান। তাহলে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তিটা বুঝেন না এখন এই 2024 সালে এটা কি? আর তো কিছু না। এটা যখনই বলবেন তখনই এটাকে বলে এটা এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয়ে গেল। কারণ জনগণের অভিপ্রায়ের যে পরম অভিব্যক্তি, এটাকেই বলে সংবিধান। তো পরম অভিব্যক্তিতে জানতে তো চেষ্টা করছেন না, সেটা কি? তো জানলেই তো আমরা বুঝবো যে তাদের ইচ্ছাটা কী ধরনের রাষ্ট্র তারা চায়। ফলে আপনার যে মূল যে প্রশ্নটা আপনি শুরু করেছিলেন, সেটা প্রশ্নের উত্তরটা হবে এই, হ্যাঁ নিঃসন্দেহে আমাদের এখনকার প্রধান কাজটা হলো এই সংকট থেকে উত্তরণের জন্য একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে অবিলম্বে প্রবেশ করা, নাম্বার ওয়ান। তারও আগে এই সংবিধান বাতিল ঘোষণা করা এবং আপনাকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপ্রধান বলুন কি প্রেসিডেন্ট বলুন কি প্রধানমন্ত্রী, যা খুশি বলেন, রাষ্ট্রপ্রধান যিনি এই জনগণের এই যে পরম অভিব্যক্তির যিনি প্রতিনিধি আকারে থাকবেন, তাকে ঘোষণা দেওয়া। তিনি জনগণের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি একজন নির্বাচিত প্রতিনিধি। এখন আপনি বলতে পারেন যে তিনি যদি একা কাজ করেন, তিনি যদি স্বৈরতান্ত্রিক হয়ে যান, সেটা তাও করতে পারেন। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে আপনি আরেকটা কমিটি করবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যেন তিনি এরকম কোনো স্বৈরতান্ত্রিক আচরণ করতে না পারেন। এটাকে আপনি নাম দিতে পারেন রিকনসিলিয়েশন অ্যান্ড রিকনস্ট্রাকশন কাউন্সিল। আমি ইংরেজিতে বললাম, বাংলায় যে কোনো নাম দিতে পারেন। জাতীয় কি বলতে আপনি নিরীক্ষণ পরিষদ, কেমন, বা জাতীয় নিরাপত্তা নিরীক্ষণ পরিষদ। তাদের কাজই হবে যেন ডক্টর ইউনূস তিনি স্বৈরতান্ত্রিক না হয়ে যান। সেখানে আপনি বিএনপিকে আনেন, সেখানে বিভিন্ন দলগুলোকে আপনি নিয়ে আসেন, অসুবিধা নেই কোনো। এবারে ব্যক্তি ফরহাদ মাঝারের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে গঠনতন্ত্র তৈরি করবার জন্য যদি আমরা কোটি মানুষের মতামত নিই, আপনারও নিশ্চয়ই একটি মতামত আছে, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার থাকা উচিত কি উচিত না দুটি নির্বাচনের মাধ্যমে? না, প্রথম তত্ত্বাবধায়ক সরকার থাকা তো উচিত নাই, কোনো প্রশ্ন আসে না। আপনি যে আগামী দিনে যে গঠনতন্ত্র প্রণীত হবে, সেখানে নির্বাচন কমিশনটা হবে একটা কনস্টিটিউশনাল পদ, এবং তারা যখন নির্বাচন পরিচালনা করবেন তখন সমস্ত নির্বাহী ক্ষমতা তাদের অধীনে থাকবে। তাহলে কিন্তু আমার তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমরা লাগবে না। রাজনৈতিক দলগুলো যেহেতু ম্যানিপুলেট করে নির্বাচন, এবং তারা এই ধরনের একটা অদ্ভুত একটা আজব জিনিস তারা আবিষ্কার করেছে তত্ত্বাবধায়ক সরকার। ফলে নতুন গঠনতন্ত্রে আমার ব্যক্তিগত মনে করি এটা রাখাটা একটা দুর্বল রাষ্ট্রের লক্ষণ। তো পৃথিবীর কোথাও তো এরকম তত্ত্বাবধায়ক সরকার নেই। আর রাজনৈতিক দলগুলোকে যদি তারা নির্বাচনই না মানে, তার মানে এই দলগুলোতে তার মানে বোঝা গেল এরা গণতন্ত্রী নয়, এদিকে তো কাজ করতে দেওয়া উচিত না। যারা গণতন্ত্রই স্বীকার করে না, জনগণের যে একটা নির্বাচনী পদ্ধতি প্রক্রিয়া যারা অনুসরণ করে না, তাহলে তো এরা তো গণতন্ত্রই বিশ্বাস করে না। তাহলে আগামী গঠনতন্ত্রে যখন আমরা এই নির্বাচনী কমিশন সংক্রান্ত যে অধ্যায়টা আমরা লিখব, সেখানে একটা শক্তিশালী নির্বাচন কমিশন, যেটা একটা কনস্টিটিউশনাল পদ, সাংবিধানিক পদ, প্রেসিডেন্টের মতো, প্রধানমন্ত্রীর মতো তেমনি একটা পদ থাকবে, কারণ তিনি শক্তিশালী হবেন। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের কথা মানতে হবে যে 3 মাস তারা ক্ষমতায় থাকবেন কি 6 মাস তারা ক্ষমতা থাকবেন। এই সময়টায়
তাদেরকে অবশ্যই সকল নির্বাহী ক্ষমতা, আমি আবার বলছি, সকল নির্বাহী ক্ষমতা তাদের অধীনে থাকতে হবে। অন্য কোনো সরকার, তাহলে এটাই তো তত্ত্বাবধায়ক সরকার হয়ে যায়। একটা নির্বাচন, একটা ক্ষমতা হস্তান্তরের এই পর্যায়টাতে নির্বাচন কমিশনই হলো অন্তর্বর্তীকালীন সরকার। দ্বিতীয়ত হলো অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের সংবিধানে নাই, এখন যেটা আছে এটা সংবিধানে নাই। ফলে আমাদের কোনো আমাদের আগামী গঠনতন্ত্রে অন্তর্বর্তী সরকারের কোনো দরকার পড়বে না। এটা তো গেল অন্তর্বর্তীকালীন সরকার। কেউ কেউ বলছেন এমন একটা সরকার দরকার যেখানে আনুপাতিক হারে তাদের যে পরিমাণ আসন তারা পাবেন সেই হিসেব অনুযায়ী তারা 5 বছর বা 6 বছর যতদিন সংসদে থাকবেন, কেউ হয়তো 2 বছর থাকলো, কেউ 2.5 বছর থাকলো, কেউ 1 বছর থাকলো, এই বিষয়টাকে আপনি কি? এটা নিয়ে অনেক তর্ক হতে পারে, কিন্তু এটা তো আপনি যে গঠনতন্ত্র করলে তারা তাদের মত দেবেন আর 10 জনের মতের সঙ্গে আসবে, এটা একটা মত। আমি যেমন এই কথা আপনাকে বলছি আমার একান মত, আমি তো বলবো না এটাই হতে হবে, ঠিক আছে? এখন আপনি আমার কাছে এসছেন, হয়তো বা এটা হতে পারে যে হয়তো মনে হচ্ছে যে আমার এই মতের পক্ষে একটা জনমত আছে, ঠিক আছে না? তো আমার এই মতের পক্ষে তো জনমত তৈরি করে তো আমার অধিকার, ঠিক আছে না? কেউ যদি মনে করে যে হ্যাঁ এরকম একটা আনুপাতিক হারে হতে পারে, শুনবো তাদের বক্তব্য, তারা দিক, আমরা আলোচনা করি। এই তো গঠনতাত্ত্বিক প্রক্রিয়া ঢুকে গেলেন আপনি। গঠনতাত্ত্বিক কোনো অ্যাবস্ট্রাক্ট কিছু না তো। এই আলাপ আলোচনার সমাজের মধ্যে জনগণের অভিপ্রায়টা যত বেশি আমরা আলোচনা করব, তত বেশি নিখুঁত একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো। কারণ জনগণ আলাপ আলোচনা করে স্থির করেছে, এটা মজবুত হবে। আগে 72 আপনি চাপিয়ে দিয়েছেন, আপনি মুসাফাদে করেছে আমাদের ডক্টর কামাল হোসেন, উনি একজন উকিল মানুষ, তো উকিলের মুসাফিদিতে গঠনতন্ত্র হয় না। জনগণের অভিপ্রায়কে বলে গঠনতন্ত্র। তাহলে জনগণের অভিপ্রায়টা বোঝার চেষ্টা করি, আরও বহু লোকের আর মতামত থাকতে পারে। যখন এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া আমরা প্রবেশ করব, তখন বহু লোকের চিন্তামত আসবে, তর্ক বিতর্ক হবে, আপনারা বিভিন্ন লোকের কাছে যাবেন, যার মতটা বেশি গৃহীত মনে হবে তার ইন্টারভিউ নেবেন। সমাজে একটা কী হবে, একটা সামষ্টিক মত তৈরি হবে। তর্ক বিতর্কের মধ্যে সকলে মিলে যে মতটা সকলের জন্য ভালো, এটা তারা ঠিক করবে। তাহলে গণতন্ত্র, আমি এরকম কোনো আনুপাতিক হারের পক্ষে না, না আমি ব্যক্তিগত আমি করবো, কিন্তু অনেকে হয়তো তার হয়তো যুক্তি থাকতে পারে, সুনির্দিষ্ট যুক্তিটা শুনলে আমি তখন বুঝতে পারতাম। আমি এই পর্যন্ত আনুপাতিক হারের যেটা, এটা আমি শুনিনি, এটা কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। আমি এটা আপনার যুক্তিটা কি, মানে কেন প্রয়োজন নেই বলে আপনি মনে করছেন? এটা আমি কেন করবো, এটা আমার প্রস্তাব না। যারা এটা দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের যুক্তিটা কি। আপনি যদি জনগণের অভিপ্রায়টা সে যদি ঠিকমতো তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে, এবং সে যদি তার গঠনতন্ত্র যেটা সে চায়, তার যে অভিপ্রায়, যে ধরনের রাষ্ট্র সে চায়, এটা যদি সে আজকে বানাতে পারে, তখন আমরা বুঝবো যে সেই রাষ্ট্রে আনুপাতিক হারে সরকার নির্বাচন আদৌ দরকার আছে কিনা। খেয়াল করেন দুটা, কিন্তু আপনি বলছেন সরকার নির্বাচনের কথা, আর আমি বলছি কিন্তু গঠনতন্ত্র সভায় গঠনতান্ত্রিক পরিসর নির্বাচন, দুটো দুরকম। নির্বাচন তো দুটো কথা বলছি। কেউ কেউ বলছেন যে কক্ষ বিশিষ্ট সংসদ থাকতে হবে, সেই ব্যাপারে ভালো প্রস্তাব, একটা আলোচনা হতে পারে, অবশ্যই হতে পারে। কক্ষ বিশিষ্ট সেই আপনার সংসদের আলোচনা তো নতুন না, সেটা সিরাজ আলম খান দীর্ঘদিন ধরে বলছেন। তিনি জাসদে যিনি ছিলেন, বা তিনি এই আমরা যে বাংলাদেশ এখন দেখছি, যিনি তার সত্যিকারের রূপকার, যিনি না থাকলে শেখ মুজিব আসতেন না, তো তাকে তো আমরা সম্মানও দিইনি, ঠিক আছে না? তাহলে তার একটা প্রস্তাবনা আছে কী ধরনের রাষ্ট্র হতে হবে, বিকেন্দ্রীকরণ কেন দরকার, আমাদের বিভিন্ন জেলাগুলো কেন ডিসেন্ট্রালাইজ হবে, ঢাকা শহর কেন্দ্র করে আমাদের যে চিন্তা, এটা ভুল চিন্তা, এটাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, প্রত্যেকটা জেলাকে উন্নত করে তোলা দরকার, ক্ষমতা একটা জায়গায় কেন্দ্রীভূত থাকবে না, এটা তো পুরনো চিন্তা আমাদের। এটা তো জনগণের অভিপ্রায়, এটা তো জনগণের অভিপ্রায়। তাদের সেই অভিপ্রায়টা আমরা সামনে আনি, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, ভালো মন্দ বিচার করি, তারপরে সামষ্টিক কোনটা আমরা সকলে চাই এটা বেরিয়ে আসবে। কেমন? তাহলে বিকেন্দ্রীকরণ আমাদের সমাজে একটা ডিসেন্ট্রালাইজেশন এবং স্থানীয় সরকার, তাহলে আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ একটা অভিমত আছে যে আমাদের শক্তিশালী স্থানীয় সরকার দরকার। এটা আমি একমত, এরকম সন্দেহ নেই। এবং ডিসেন্ট্রালাইজেশনের কথা যেটা বলছে, মানে ঢাকা শহরে সব কিছু থাকবে, এটা হতে পারবে না। ডিসেন্ট্রালাইজেশন যে চেষ্টাটা এমনকি এরশাদ আমলে হয়েছিল, যে আপনি কি আদালতকে আপনি ডিসেন্ট্রালাইজ করছেন, এটা তো ভালো প্রস্তাব ছিল, কিন্তু আমরা যেহেতু এরশাদ সাহেব করেছি, আমরা অনেকে এটা বিরোধিতা করেছি। তো আমরা এখন ভেবে দেখতে পারি যে ঢাকা শহরে কেন সব আদালত থাকবে, পুরো বিচার ব্যবস্থা তো নতুন করে আমরা ভাবতে পারি। সালিসি ব্যবস্থা উঠে গেছে, কেন সালিসি ব্যবস্থা উঠে যাবে? সালিস হবে গ্রামে, সালিস হবে গ্রামে, বিভিন্ন রকম ছোটোখাটো মামলা এগুলা উপজেলা পর্যায়ে শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে?
সে উপজেলা কমিশনার অফিসে শেষ হয়ে যেতে পারে। আদালত এরকম করে এই আর্টিফিশিয়াল যে আদালত ব্রিটিশ আমলের এই আদালত ব্যবস্থা রাখার আবার দরকারটা কি? ফলে জনগণ তো যখন নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তখন তারা অনেক কিছু আবিষ্কার করবে, যেটা তারা দেখবে যে তাদের জন্য উপযোগী, তাদের সমাজের জন্য উপযোগী। এটা করতে দেবো না কেন? এটাই তো করতে দেওয়া হচ্ছে আমাদের এখন। সেক্ষেত্রে জনগণের কিছু বছর আগে একটা চাওয়া ছিল না ভোট দেবে তারা, না ভোটের ব্যাপারে আপনার কি অভিমত? আমি মনে করছি এই না ভোটে কোনো অর্থ নেই। না ভোটটা এটা কেন দেবো না ভোট? না ভোটটা আমি যদি আমার প্রতিনিধি যারা এসছে তাকে যদি আমি না চাই, আমাদের প্রতিনিধি যদি আমি না পাই, তাহলে আমি নিজেই তো দাঁড়াবো। এটাই তো আমার অধিকার। এখন আমাদের আইনে যে নির্বাচনী আইনটা যেমন, সেখানে আপনি ইচ্ছে করলে দাঁড়াতে পারছেন না, এই জন্য না ভোটের কথাটা আসে। আমাদের কথা হচ্ছে যে কোনো নাগরিকের আপনার নির্বাচিত হবার এবং ভোটে যাওয়ার অধিকার তার আছে। কিন্তু কেউ যদি মনে করে সে নির্বাচনে দাঁড়াতে চায় না, আবার যারা দাঁড়িয়েছে তাদেরকেও তার পছন্দ না, সেক্ষেত্রে তার কি করণ? এটা তো তার মানে সেটা যখন আমরা এই যে আপনি যত প্রশ্ন করছেন সবই কিন্তু ব্যাপক আলোচনার বিষয়, আমার একার আলোচনার বিষয় না। আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি। ফলে তারা কেন না ভোট চাইছেন ওই তর্কটা হোক না। আমি ব্যক্তিগতভাবে কেন না মনে করি যে যারা মনে করে তার কেউ সমাজে পছন্দ না, একমাত্র তিনি সবচেয়ে আদর্শ ব্যক্তি, তো এই ব্যক্তিকে তুমি কেউ ভালোবাসলো না, কেন পছন্দ হবে না? কেউ না কেউ যারা সমাজে থাকবে আপনি তো নিশ্চয়ই তাকে পছন্দ করতে হবে। যদি আপনি তাকে পছন্দ না করেন তাহলে এটা আপনার ইগোর প্রবলেম, আপনার ইগোর প্রবলেম। ঠিক আছে, আপনি নানা কারণে তাকে অপছন্দ করতে পারেন যারা সমাজে দাঁড়াচ্ছেন। সমাজে বিভিন্ন চিন্তা, বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতের লোক থাকবে। তার মধ্যে আপনার সবচেয়ে কাছের যাকে, তাকে আপনি নির্বাচিত করবেন না কেন? যদি আপনি মনে করেন তাকে নির্বাচিত আপনি করতে চান না, তাহলে আপনার পছন্দের লোক যেন নির্বাচিত হওয়ার জন্য দাঁড়ায় সেই কাজটা আপনি করবেন। আপনি কোনো কাজই করবেন না খালি না ভোট চান, এটা হলো নাকি? নিরপেক্ষ থাকার কোনো ধরনের না, নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। মানে গণতন্ত্রের নিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই। গণতন্ত্র মানে জনগণের ইচ্ছা, সামষ্টিক ইচ্ছাকে ভিত্তিতে রাষ্ট্রের পরিচালনা। ফলে আপনার ইচ্ছাটা ব্যক্ত করতে হবে কোনো না কোনো কারণে। না বলে তো আমার ইচ্ছা ব্যক্ত হলো না, না করে আমি কী করবো? তাহলে এবার যদি প্রশ্ন করি, তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশে গণতন্ত্র থাকুক এটি চাইছেন, সমাজতন্ত্র নয়, ইসলামবাদ নয়? না, ইসলামবাদটা কি আমি জানি না, বুঝতে পারি না। এই যে আপনি শুরুতে বলছিলেন ইসলামী রাষ্ট্রের কথা, আবার বলছিলেন যে এরকম কোনো রাষ্ট্র হতেই পারে না। ইসলাম রাষ্ট্রের একটা দাবি আমাদের যারা ধর্মপ্রাণ, যারা মুসলিম তারা দাবি করছেন, এবং তাদের সঙ্গে কথা বলতে হবে আমাকে। তার দাবিটাতে উড়ে দিতে পারবো না আমি। তিনি তো একটা বক্তব্য দিচ্ছেন আমাকে, এটা আমি বলছি এইটা একটা তর্ক, এটা তো গণতন্ত্র। তার সঙ্গে তো আমাকে তর্ক করতে হবে যে ইসলামী রাষ্ট্রগুলোতে কিছু কোরআনে আছে কিনা দেখাক তারা। এই আলোচনাটা করি না আমরা, করলে অসুবিধা নেই। তারা বলুক, আমরা বলি, তারপরে সমাজ গ্রহণ করুক। তারা তো চাপা দিতে পারবে না। কারণ আমাদের সমস্যাটা কোথায়? যখনই সংখ্যার জোরে আমরা কীভাবে বলি যে এই দেশে 95% মুসলমান, অতএব একটা ইসলামী রাষ্ট্র হতে হবে, এটা তো যুক্তি হতে পারে না। এটাকে বলে ফ্যাসিবাদ। সংখ্যার দ্বারা আপনি যখন শাসন করতে যান, এটা ফ্যাসিবাদের রূপ নেয়। গণতন্ত্র আর ফ্যাসিবাদ হাত ধরাধরি করে চলে। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছেন, হিটলার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসছেন, মুসলিম নির্বাচনের মধ্যে ক্ষমতা এসছেন। ফলে আপনাদের যে নির্বাচন প্রীতি, এটাকে আমি ভয় পাই, এটা কিন্তু ফ্যাসিজম। দেখেন সমস্যাটা কোথায়? সমস্যা কিন্তু সমাজের তর্ক বিতর্ককে দেওয়া, তর্ক বিতর্কের দ্বারা সমাজের জনমত, সামষ্টিক জনমত তৈরি করা। এখন গণমাধ্যমগুলো সারাক্ষণই সরকারের দালালি করে, গত কয়েক বছর দেখেছেন তো এটা দালালি করে কি করেছেন আমরা? আমাদের সমাজের বিভিন্ন চিন্তা এবং মতকে আমরা দাবিয়ে রেখেছি। শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন সকলের কথা বলতে দেওয়া যাবে, ফরাজ মাদারকে কোনো কথা বলতে দেওয়া যাবে না। এটা কি ঠিক মনে করেন আপনি? তো আপনি এখন কেন আসছেন, আগে কেন আসছেন না? তাহলে আমরা তো সমাজে কথাবার্তা বলছি, লেখালেখি করছি। আমি হঠাৎ করে এত বড় দার্শনিক কী করে হয়ে গেলাম? এতদিন আপনারা কোথায় ছিলেন? আপনি এত বড় দার্শনিক, আপনি নিশ্চয়ই বোঝেন যে কেন আমরা এত দার্শনিক আর আজ কেন এসেছি। দেখুন, আমি কিন্তু গণতন্ত্র নিয়ে কথা বলছি। সেই গণতন্ত্রে কিন্তু প্রত্যেকটা গণমাধ্যমে কিন্তু ভূমিকা আছে। ঠিক আছে, আপনি দেখুন জনগণ কিন্তু অনেকগুলো কি টিভি স্টেশন বা যেগুলো আছে এদেরকে জ্বালিয়ে দিয়েছে না? তাহলে এই ক্ষোভটা জনগণের মধ্যে আছে। ফলে আমি বলবো যে গণমাধ্যমকে অবশ্যই জনমতকে প্রাধান্য দিতে হবে, এটা তাদের কাজ। এবং তর্ক বিতর্কের মাধ্যমে এটাকে নিরসন করাটা এটা আমাদের কাজ। এবং তর্ক বিতর্ক যতই হবে ততই আমরা গণতন্ত্রের দিক থেকে শক্তিশালী হব, এটা একটা।
আপনি এই জন্য আমি যখন গণতন্ত্র বলি ওই যে অভিপ্রায়ের কথা বলছি, এই অভিপ্রায়টা মনে রেখেই গণতন্ত্রের কথা বলি। কিন্তু গণতন্ত্রের আরেকটা খারাপ ব্যাখ্যা আছে। গণতন্ত্র মানে নির্বাচনী গণতন্ত্র, নির্বাচনের গণতন্ত্র বলে না। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের চর্চা। গণতন্ত্র মানে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করা, আগে গঠন তারপরে সরকার। ফলে রাষ্ট্র এবং সরকার এই দুটোর মধ্যে আমরা গোলমাল করে পাকাতে পারবো না। আগে রাষ্ট্র গঠন করি, তারপরে আমরা সরকার নির্বাচনে যাব। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ কিছু কথা বলতে চান কিনা দর্শকদের? শেষ কথা হচ্ছে যে আমি বলবো যে আমরা অত্যন্ত বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সংকটটা আমরা সমাধান করতে পারবো সকলে যদি আমরা আমাদের চিন্তা পরিচ্ছন্ন রাখি এবং আলাপ আলোচনা তর্ক বিতর্ক আমরা পরস্পরের মধ্যে চালাই এবং সততার সঙ্গে যে চিন্তাটা আসলে সঠিক সেই চিন্তার পক্ষে আমরা দাঁড়াই। কোনো বিশেষ দলের বা বিশেষ মতের যেন আমরা পক্ষপাত না করি। 2 নম্বর যেটা বেশি আসলে ওটাকে আমরা 1 নম্বর বলা উচিত ছিল, গঠন কথাটা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গঠিত হওয়ার প্রক্রিয়া। শব্দটা কিন্তু রাজনৈতিক জনগোষ্ঠী, তার মধ্যে বিভিন্ন মতের লোক থাকবে, অসুবিধা নেই। আমি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যখন আমাকে গঠন করব, তার মধ্যে কেউ জাতিবাদী বাঙালি জাতিবাদী থাকবে, কেউ বাংলাদেশি জাতিবাদী থাকবে, কেউ ইসলামপন্থী থাকবে, কেউ আস্তিক থাকবে, কেউ নাস্তিক থাকবে, কিন্তু সকলকে মিলেই কিন্তু আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী। ছাত্রদের আন্দোলনের সবচেয়ে মাধুর্য দেখতে হচ্ছে এইটা, কিন্তু তারা যখন তাদের পুরো আন্দোলনকে যখন তারা শুরু করে, নেতৃত্ব দেয়, তখন তারা খুব সুন্দরভাবে বলেছে যে আমরা কিন্তু সকলেই জনগণ। কোন অর্থে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করা। সেখানে দল নাই, আমরা সকলে, নারী পুরুষ ভেদ নাই, সেখানে ধনী গরিব নাই। ফলে আমরা সকলে মিলে যেটা চাইছি এই ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা উৎখাত করব। এই যে একত্রিত হওয়া, নির্দলীয়ভাবে দলের পরিচয় ছাড়া একত্রিত হওয়া, এই যে ঐক্যবদ্ধ এই সামষ্টিক যে রূপ, এই রূপটা যেন আমরা ধরে রাখতে পারি। এই রূপটা যদি আমরা ধরে রাখতে পারি, একই সঙ্গে আমাদের বিভিন্ন চিন্তা থাকতে পারে, আমাদের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু সমস্ত মত ছাপিয়ে যখন আপনার সামষ্টিক অভিপ্রায়টা আমরা রচনা করতে পারবো, তাহলে বাংলাদেশ অতি দ্রুত আজকে বিশ্বসভায় অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র হিসেবে হাজির হবে। এটা আমি বিশ্বাস করি। সকলকে আহ্বান জানাই সেই রাষ্ট্র গঠনের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনারা যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ। ন্যায় এবং সাম্যের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেই বিষয়েই আসলে আমরা কথা বলছিলাম, এবং সেজন্য আমাদের কি কি করণীয় রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলাপ হলো।